কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার দিকে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পরেই আমরা দেখতে পেলাম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। পার্থ চট্টোপাধ্যায় থেমে থাকেনি এই প্রক্রিয়া। তারপরেই আমরা দেখেছি বহিষ্কৃত তৃণমূল নেতা এই মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ, তার সঙ্গে সঙ্গে অন্তত 11 জন এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এক্ষেত্রে ঠিক কি জটিলতা তৈরি হতে পারে মামলায়, এবং কুন্তল ঘোষ যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তিনি বা কিসের ভিত্তিতে এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার আবেদন করছেন আদালতে, সেই বিষয়টি বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? কুন্তল ঘোষের আইনজীবী তিনি কিসের ভিত্তিতে এই আবেদন করছেন? একদমই অঙ্কুরদা, তুমি যেটা থেকে শুরু করলে সেটা হচ্ছে যে শুধু কুন্তল ঘোষ নয়, 11 জন পার্থ চট্টোপাধ্যায় সহ 11 জন অব্যাহতি চেয়েছে এই মামলা থেকে। তারা একাধিক কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছে, এবং শুধু যে সেখানে যে ব্যক্তি রয়েছে এমনটা নয়, বেশ কিছু কিন্তু কোম্পানিও রয়েছে, তারাও এই মামলা থেকে একাধিক কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছে। এবং সেখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো, যেটা কুন্তল ঘোষের যে বিষয়টা সেটা অত্যন্ত উল্লেখযোগ্য, কারণ আজকে কোর্টে দাঁড়িয়ে তার আইনজীবী একাধিক বিষয় রেখেছে, এবং মূলত যেটা দেখা গেল সেই একাধিক বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য 6টি পয়েন্ট, এবং সেই 6টি পয়েন্টের উপরে দাঁড়িয়েই কিন্তু কুন্তল ঘোষের আইনজীবী অব্যাহতি চেয়েছে। এবং সেই 6টি পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্ট, যেটা কুন্তল ঘোষের আইনজীবী তিনি বলেছেন যে তিনি যখন গ্রেপ্তার হয়েছিল, অর্থাৎ কুন্তল ঘোষ যখন গ্রেপ্তার হয়েছিল, তার অ্যাকাউন্টে ছিল 3 লক্ষ টাকা, এবং যখন সে গ্রেপ্তার হয়ে যায় তারপরে তার অ্যাকাউন্টে যে 96 লক্ষ টাকা যে ঢোকে, সেই টাকা যে ঢুকেছে তার দায়টা কে নেবে? ইডি সেটা তদন্ত করে দেখুক বলে এমনটাই কিন্তু কুন্তল ঘোষের আইনজীবীর তরফ থেকে বলা হয়। কারণ সেখানে একদম বিস্তারিত বলতে গেলে যে 3 লক্ষ টাকা নিয়ে গ্রেপ্তার করা হয়, তার অ্যাকাউন্টে যখন 3 লক্ষ টাকা ছিল, যখন সে এই গ্রেপ্তার হয়, গ্রেপ্তারের পরে যেটা দেখা যায় যে 99 লক্ষ টাকা রয়েছে তার অ্যাকাউন্টে। তাহলে বাকি টাকাটা এলো কোথা থেকে, এবং কেই বা সেই অ্যাকাউন্টে টাকা দিল, সেই পুরো বিষয়টা তদন্ত করুক ইডি। কারণ সেই সময় তো কুন্তল ঘোষ তিনি জেলে ছিলেন, তিনি জানবেন কি করে কোথা থেকে টাকা এসেছে, এবং তার দায় কুন্তল ঘোষের নয় বলে এমনটাই কিন্তু তার আইনজীবীর তরফ থেকে আজকে বক্তব্য রাখা হয় বা সাবমিশনে বলা হয় জাজকে। এবং পাশাপাশি আরো তার যে দ্বিতীয় পয়েন্ট ছিল, যে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ইডির তরফ থেকে, তাদের প্রত্যেকের বক্তব্য কি রেকর্ড করা হয়েছে? সেগুলো কি রেকর্ডেড বক্তব্য? কারণ ইতিমধ্যেই সমস্ত যারা গ্রেপ্তার হয়েছিল বা যারা এখন জামিনে রয়েছে, তাদেরকে যে ডকুমেন্ট ইডির তরফ থেকে সাবমিট করা হয়েছে, সেখানে কিন্তু সমস্তটা ক্লিয়ার নয়, এবং বেশ কিছু জায়গায় বেশ কিছু জটিলতা রয়েছে। সেই কারণের জন্য সেই ডকুমেন্টেশন খুলছে না বলে এমনটাও কিন্তু কুন্তল ঘোষের লয়ারের তরফ থেকে বলা হয়। এবং তারপরের যে পয়েন্ট, তৃতীয় নম্বর যে পয়েন্ট অত্যন্ত উল্লেখযোগ্য, যেখানে বলা হয় যে ইডি যে চার্জশিটে সেখানে উল্লেখ রয়েছে প্রথম যে এখন অবধি পঞ্চম, অর্থাৎ 5টা চার্জশিট ইডি দিয়েছে, তার মধ্যে একটি চার্জশিটে, পঞ্চম চার্জশিট দেওয়ার আগে যে চার্জশিট, সেখানে উল্লেখ ছিল যে 30 কোটি টাকার দুর্নীতি করেছে কুন্তল ঘোষ। কিন্তু যে পঞ্চম চার্জশিট, সেখানে আবার একদম উল্টো বক্তব্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেখানে বলা হচ্ছে যে 30 কোটির জায়গায় 4 কোটিতে নামিয়ে আনা হয়েছে, 4 কোটি দুর্নীতি করেছে কুন্তল ঘোষ। এবং এখানেই কিন্তু তাদের যে বয়ান বা ইডির যে বক্তব্য বা ইডির যে চার্জশিটে যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনেই একাধিক ঘাপলা রয়েছে বলে কুন্তল ঘোষের লয়ারের তরফ থেকে আজকে কোর্টে দাঁড়িয়ে একদম জাজকে বলা হয়, এবং এই বিষয়টা নিয়ে প্রশ্নচিহ্ন রাখে যে তাহলে ইডি কিভাবে তদন্ত করছে। কোনো বক্তব্য ছিল না যে তারা কি কারণে এই অসঙ্গতি দেখা যাচ্ছে তাদেরই দেওয়া
পরপর দুটি চার্জশিটে আ ইডির আইনজীবী সে বিষয়ে কিছু বলেননি? একদমই অঙ্কুরদা, দেখো এর আগে এই যে চার্জ গঠন করার আগে যেটা আমরা দেখেছি যে ইডির আইনজীবীর তরফ থেকে কিন্তু একাধিক দিন নেওয়া হয়েছে তাদের এই যে কথা বলার জন্য বা সাবমিশন করার জন্য, এবং তারপরে কিন্তু যেটা আদালতের তরফ থেকে বলা হয়েছিল, আইনজীবী বলেছিলেন যে তিনি আর সময় দিতে পারছে না ইডিকে, কারণ হচ্ছে এই মামলায় এতজন রয়েছে তাদের বক্তব্যটাও কিন্তু নিতে হবে, তাদের আলাদা আলাদা আইনজীবী এবং প্রত্যেকের বক্তব্য নিতে হবে। সেই কারণের জন্য ইডির এই মুহূর্তে কিন্তু বলা হয়ে যাওয়ার পরেই কিন্তু বাকি যারা রয়েছে তাদের আইনজীবীরা বলছে, এবং এই মুহূর্তে কিন্তু ইডিকে এখনো সুযোগ দেওয়া হয়নি। অবশ্যই হয়তো এই যে পয়েন্টগুলো তুলেছে লয়ারদের তরফ থেকে, সেটা কুন্তল ঘোষের লয়ারের থেকে আরম্ভ করে পার্থ চট্টোপাধ্যায়, বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ এই কেসের সঙ্গে যুক্ত তাদের লয়াররা বলেছে, সেখানে মানিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে তার ছেলে, তারাও কিন্তু অব্যাহতি চেয়েছে এই মামলা থেকে একাধিক কারণ দেখিয়ে। এবং কুন্তল ঘোষের লয়ার তিনি যেমনটা বলছেন, আমি যে থার্ড পয়েন্টে তোমাকে বলছি, এবং তোমার প্রশ্ন যে লয়ার, ইডির লয়ার কি বলছে, অবশ্যই তারা বলবেন হয়তো, কিন্তু এই মুহূর্তে ইডির কে সময় দেওয়া হয়নি। এই মুহূর্তে যারা অ্যাকিউজডের দিকে রয়েছে তারাই কিন্তু বলছে, কারণ এতদিন ধরে ইডি বলে এসেছে। এবং আজকে কুন্তল ঘোষের লয়ারের তরফ থেকে এই যে থার্ড পয়েন্ট যেটা বলা হয়েছে, যে প্রথমে বলা হয়েছিল যে 30 কোটির কথা, এবং তারপরে বলা হচ্ছে 4 কোটি, কি করে একটা লোকের যে দুর্নীতি, সেই দুর্নীতির যে অ্যামাউন্ট সেটা তদন্তে বাড়তে পারে, কি করে কমে আসতে পারে, সেই প্রশ্নই কিন্তু তুলেছে কুন্তল ঘোষের লয়ার। এবং যে চতুর্থ পয়েন্ট যেটা অত্যন্ত উল্লেখযোগ্য, যেখানে বলা হয়েছে যে যে দুর্নীতি হয়েছে, এতদিন ধরে যে শিক্ষা দুর্নীতির কথা আমরা বলে আসছি বা সেটা নিয়ে খবর করছি, সেই দুর্নীতি কিন্তু মূলত 2012 এবং 2014-তে হয়েছে। তাহলে 2009 সালে কুন্তল ঘোষ একটি জমি কিনেছে, সেই জমির যে টাকা সেটা যে দুর্নীতির টাকা, সেটা কে বলছে এবং কেনই বা বলছে? কারণ এর সঙ্গে তো কোনো মিল নেই। 2009-এ কুন্তল ঘোষ তিনি জমি কিনেছেন, 2012 এবং 14 সালে সেই দুর্নীতি হয়েছে, তাহলে 2009-এ সেই দুর্নীতির টাকা পেল কোথা থেকে কুন্তল ঘোষ? সেই বিষয়টা, সেই পয়েন্টটাই কিন্তু আজকে তুলে ধরেছে কুন্তল ঘোষের লয়ার। এবং এটা কিন্তু অঙ্কুরদা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে 2009 সালে যে জমি কিনছে সে কি করে সেই দুর্নীতির টাকা, যেটা পরে গিয়ে হয়েছে, সেই দুর্নীতির টাকা পাবে কি করে? এবং তারপরে যেটা বলা হয়েছে যে 5 নম্বর যে পয়েন্ট, সেটাও অত্যন্ত উল্লেখযোগ্য, এবং সেখানে বলা হচ্ছে যে ইডি একাধিক যে জমি জায়গা কুন্তল ঘোষের নামে রয়েছে সেই জমি জায়গা দেখিয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে এই যে জমি জায়গাগুলো কুন্তল ঘোষ কিনেছে সেগুলো তার নামে কিনেছে এবং দুর্নীতির টাকা দিয়ে কিনেছে। এবং এখানে কুন্তল ঘোষের লয়ার যেমনটা দাবি করেছেন, তিনি যেমনটা বলেছেন যে সে কিনেছে এই জমি জায়গাগুলো, ঠিক আছে, কিন্তু এই জমি জায়গার যে দলিল রয়েছে সেই দলিলে তো কোথাও কুন্তল ঘোষের সিগনেচারই নেই, কোথাও বা আবার তার যে সিগনেচার না থাকুক, টিপসই থাকবে, টিপসই বা সিগনেচার কোথাও নেই। সেক্ষেত্রে কি করে বলতে পারে যে এই জমি জায়গাগুলো কুন্তল ঘোষই কিনেছে? এই প্রশ্ন কিন্তু কুন্তল ঘোষের লয়ারের তরফ থেকে তোলা হয়েছে। এবং একদম শেষ যে পয়েন্ট অত্যন্ত উল্লেখযোগ্য, যে 6th যে পয়েন্ট, সেখানে বলা হয়েছে যে তার ওয়াইফ অর্থাৎ কুন্তল ঘোষের স্ত্রী, তিনি জমি কিনেছেন, তার যে বাবার বাড়ির দিকে বেশ কিছু জমি ছিল, সেই জমিগুলো বিক্রি করে তিনি 24 লক্ষ টাকা পায়। সেই টাকা দিয়ে তার স্ত্রীর নামে অর্থাৎ কুন্তল ঘোষের স্ত্রীর নামে তিনি জমি কেনেন, এবং জমি যে কেনা হয়েছে সেটা সেই টাকা, তার বাবার বাড়ির যে জমি বিক্রি হয়েছিল সেই জমি বিক্রি করে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে আবার পুনরায় একটি জমি কিনেছেন, সেটাও তার স্ত্রীর নামে। কিন্তু সেই জমি জায়গাও কিন্তু যেটা তার স্ত্রীর নামে রয়েছে সেটাও ইডি ইতিমধ্যে তদন্ত স্বার্থে সেগুলো সিজ করেছে। এবং এখানেই কুন্তল ঘোষের লয়ারের তরফ থেকে এই একাধিক পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখিয়ে বলা হয় যে এই পয়েন্টগুলো হচ্ছে বেসলেস, এই সমস্ত যে তদন্ত করেছে এগুলো বেসলেস। সেই কারণের জন্যই এই পয়েন্টগুলো দেখিয়ে কুন্তল ঘোষের লয়ারের তরফ থেকে অব্যাহতি চাওয়া হয় এই মামলা থেকে। এমনটাই কিন্তু ইতিমধ্যে আমরা কোর্টে দেখলাম, এবং এখনো এই সওয়াল জবাব চলছে। এবং এই যে তুমি প্রথমেই একটা কথা বললে না, যে জটিলতা, কারণ হচ্ছে যে এতদিন আমরা দেখছি যে এই মামলার চার্জ গঠন
হচ্ছে না কোনোভাবেই, প্রত্যেককে একসঙ্গে আনা যাচ্ছে না, এক ছাদের তলে আনা যাচ্ছে না। আবার কখনো দেখা যাচ্ছে যে ইডি প্রপার ডকুমেন্টেশন তাদেরকে সাবমিট করছে না। আবার কখনো এই যে এতগুলো কোম্পানির নাম রয়েছে, এতগুলো হ্যাঁ, হ্যাঁ। অ্যাকিউজ যারা বেলে ছাড়া পেয়ে গিয়েছে এবং তারা কিন্তু বেল পেয়ে গিয়েছে, তারা কিন্তু অনেকেই যেটা দেখা যাচ্ছে যে বাইরে আছেন। আবার চার্জশিটে যাদের নাম রয়েছে তারা অনেকে এই একদম আউট অফ স্টেশন রয়েছে। সেই জায়গা থেকে তাদেরকে একসাথে করা একেবারে। যাচ্ছিল না এবং যখন একসাথে করা হচ্ছে, যখন করা যাচ্ছে, তখন একের পর এক তাদের সাবমিশনে তারা বলছে যে এই মামলা থেকে অব্যাহতি এবং একাধিক কারণ দেখিয়ে তারা অব্যাহতি চাইছে। সেক্ষেত্রে এই মামলার চার্জ গঠন কি আদৌ সম্ভব এবং এই অব্যাহতির যে সাবমিশনগুলো সেগুলো কিন্তু এই পুরো চার্জ গঠনের প্রক্রিয়াতে সেখানে কিন্তু চরম একটি জটিলতা সৃষ্টি করছে। দেখা যাক সেক্ষেত্রে ইডির বিরুদ্ধে এই যে যারা এখনো পর্যন্ত মামলায় অব্যাহতি চাইছেন তারা যে সমস্ত যুক্তি দিচ্ছেন সেই যুক্তি আদালতের কাছে কতটা বিচার্য হয়, গুরুত্বপূর্ণ বলে মনে হয় শেষ পর্যন্ত এরা অব্যাহতি পান, আর এই চার্জ গঠনের প্রক্রিয়া কোন জায়গায় যায় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।